সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমি আজকের শিমুলিয়া ডিগ্রি কলেজের অর্থনীতির প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের আমি যে বিষয়টি তোমাদেরকে পাঠদান করতে চাচ্ছি সেটা হলো উপযোগ বা ইউটিলিটি। আজকে তোমাদের বলে রাখি সেটা হলো এই যে অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টার উপরে তোমাদেরকে আমি আজকে উপযোগ এই বিষয়ের উপরে আমি তোমাদেরকে ক্লাস নিব, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। ভোক্তা ও উৎপাদকের আচরণ। ভোক্তা ও উৎপাদকের আচরণ এই অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, ভোক্তা ও উৎপাদকের আচরণ, কনজিউমার্স অ্যান্ড প্রডিউসার্স বিহেভিয়ার। এই অধ্যায়ের প্রথম যে টপিকসটা আছে উপযোগ। অর্থাৎ ইউটিলিটি। এই উপযোগের উপরে আজকের ক্লাসটা তোমাদেরকে নিতে চাচ্ছি। তো উপযোগের প্রথমে তোমাদের যেটা জানতে হবে সেটা হলো এই যে উপযোগ বলতে কি বুঝো। সাধারণ অর্থে কোনো দ্রব্য থেকে কোনো দ্রব্য ভোগ করে যে উপকার পায় তাকে বলা হয় উপযোগ। কোনো দ্রব্য ভোগ করার পরে যে উপকার হয় মানুষের তাকে বলা হয় উপযোগ। কিন্তু অর্থনীতিতে আসলে এটাকে উপযোগ বলে না। অর্থনীতিতে উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা, কোনো দ্রব্যের প্রয়োজন পূরণের ক্ষমতাকে বলা হয় উপযোগ। তো তাহলে কী হলো যে শুধুমাত্র উপকারিতাকে উপযোগ বলে না। কোনো দ্রব্য ভোগ করার পরে মানুষের যে চাহিদা মেটে, মানুষের যে প্রয়োজন মেটে তাকে বলা হয় উপযোগ। তো উপযোগের বিষয়টি কনসেপশনটা আরও ক্লিয়ার করার জন্য উপযোগের বিভিন্ন শ্রেণী আছে, যেরকম রূপগত উপযোগ। এক নম্বর হচ্ছে রূপগত উপযোগ। অর্থাৎ প্রকৃতি প্রদত্ত বস্তু বা দ্রব্যকে পরিবর্তন করে যখন নতুন একটি দ্রব্য তৈরি করা হয়, সেই দ্রব্য থেকে মানুষের যে উপযোগ সৃষ্টি হয় সেটাকে বলা হয় রূপগত উপযোগ। যেমন মনে করো যে একটি গাছ, এই গাছ কেটে একটি টেবিল তৈরি করা হয়েছে, ফলে বা একটা চেয়ার তৈরি করা হয়েছে, ফলে এখানে আমরা বসতে পারছি, টেবিলে আমরা খাতাপত্র বইপত্র রাখতে পারছি, একটা প্রয়োজন মিটছে। এইটা হচ্ছে রূপগত পরিবর্তন। আগে ছিল একটি গাছ, প্রকৃতি প্রদত্ত একটি গাছ ছিল, সেই গাছকে কেটে পরিবর্তন করে সাইজ করে এটা টেবিল এবং চেয়ারে পরিণত করা হয়েছে, ফলে এখানে মানুষের বসার, বইপত্র রাখার, জিনিসপত্র রাখার প্রয়োজন পূরণ হচ্ছে। এটা হচ্ছে রূপগত উপযোগ। তাহলে রূপগত উপযোগটা কি? আল্লাহ প্রদত্ত বা প্রকৃতি প্রদত্ত যে সমস্ত গাছগাছালি, যে সমস্ত বস্তু পদার্থ আছে, এটার রূপ আকার আকৃতির পরিবর্তন করলে নতুন নতুন উপযোগ সৃষ্টি হয়, সেটা হলো রূপগত উপযোগ। 2 নম্বর হচ্ছে স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ যেরকম গ্রামের উৎপাদিত শাকসবজি, মাছ মাংস, সেটা যদি অধিকতর বেশি দাম পাওয়ার জন্য বাজারে নিয়ে আসা হয়, শহর অঞ্চলে নিয়ে আসা হয়, ফলে সেখানে বিক্রি হয়। এটা হলো স্থানগত উপযোগ। তাহলে যখন এক স্থান থেকে আরেক স্থানে কোনো দ্রব্য সামগ্রী স্থানান্তর করলে যে মানুষের প্রয়োজন মেটে, যার চাহিদা মেটে, তাকে বলা হয় স্থানগত উপযোগ। তাহলে প্রথমে গেল রূপগত উপযোগ, 2 নম্বরে গেল স্থানগত উপযোগ। এরপরে সত্যগত উপযোগ।
কোনো সম্পদ বা কোনো দ্রব্য সামগ্রী এক ব্যক্তির কাছে থাকলে সেই ব্যক্তির একরকম প্রয়োজন পূরণ হয়, তার একরকম ইউটিলিটি আছে বা উপযোগ আছে। কিন্তু তা দেখা গেল যে ওই জমি বা ওই দ্রব্য ওইগুলো যদি আরেকজন ব্যক্তির কাছে যায়, তারও সেটা প্রয়োজন মেটে। একজন মানুষের সাপোজ মনে করো যে শহর অঞ্চলে তার 2 বিঘা জমি আছে, আরেকজন গ্রাম থেকে আরেকজন মানুষ গেল যে সেখান থেকে 5 শতক জমি কিনে সেটা বাড়ি করলো, তাহলে কি হলো, তার কাছ থেকে জমিটার এই সত্ত্ব বা অধিকার আরেকজনের হাতে আসলো, আসার পরে সে বাড়ি করলো, তারপর বাড়ি করলো, ফলে তার সেখানে থাকা, সেখানে তার সমস্ত কাজকর্ম করার তার সুযোগ সৃষ্টি হলো। এটা হলো সত্ত্বগত উপযোগ। তারপরে জ্ঞানগত উপযোগ। 4 নম্বর জ্ঞানগত উপযোগ। জ্ঞানগত উপযোগ। জ্ঞানগত উপযোগ অর্থাৎ আমরা সিনেমা দেখি, আমরা টেলিভিশন দেখি, আমরা খবর শুনি, আমরা বইপত্র পড়ি, এ থেকে আমাদের জ্ঞান নতুন নতুন জ্ঞান আমাদের ভিতরে গ্যাদার হয়, নতুন নতুন জ্ঞান সৃষ্টি হয়, জ্ঞান অর্জন করতে পারি আমরা বই পড়ে। ফলে আমাদের বই পড়ার, সিনেমা দেখার, টিভি দেখার এই প্রয়োজন আমাদের মেটে। এটাকে বলা হয় জ্ঞানগত উপযোগ। এছাড়া আরও উপযোগ আছে, সেটা হলো সময়গত উপযোগ। 5 নম্বর হচ্ছে সময়গত উপযোগ। সময়গত উপযোগ দেখা গেল যে বছরে যে সমস্ত হরিত ফসল একবার জন্মে, যেরকম আলু বা মিনিকেট ধান, এইগুলো দেখা গেল যে উৎপাদনের সময়, উৎপাদনের মুখে তার দাম কম থাকে, কম থাকে। তো সেটা যদি গুদামজাত করে বা স্টক করে কোথাও রেখে দেওয়া হয়, পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় পরে যেন তার দাম বৃদ্ধি পায়, ফলে তার অতিরিক্ত সে লাভবান হয়। এটা হলো সময়গত উপযোগ। তাহলে এইটাই হলো উপযোগের শ্রেণী বিভাগ, যে কত ধরনের উপযোগ আছে। এটা রূপগত উপযোগ আমি বললাম তোমাদের সামনে, তারপরে স্থানগত উপযোগ, জ্ঞানগত উপযোগ, এরকম এই উপযোগ সম্পর্কে আমরা নিশ্চয়ই তাহলে বুঝতে পারছি। তাহলে কি বুঝলাম আমরা? সেটা হলো এই যে উপযোগ আসলে কোনো উপকারিতা নয়, কোনো দ্রব্যের যে চাহিদা মেটাতে পারে, দ্রব্য যে প্রয়োজন মেটাতে পারে, দ্রব্য যে অভাব মোচন করতে পারে, এটাকে বলা হয় উপযোগ বা ইউটিলিটি। এরপরে আমি যে বিষয়টা তোমাদের সামনে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো উপযোগের ধারণা। আমি তোমাদের সামনে আলোচনা করলাম শুধুমাত্র উপযোগ সম্পর্কে, আর এর ধারণাগত দিক। উপযোগের ধারণা বা কনসেপশন অফ ইউটিলিটি, উপযোগের ধারণা। সেটা হলো উপযোগের যে স্তর ভেদে এটাকে পরিমাপ করা যায়। অর্থনীতিবিদরা উপযোগের যে এক স্তর থেকে আরেক স্তরে যে বৃদ্ধি পেতে পারে, ফলে একটা পরিমাপগত একটা অবস্থার সৃষ্টি হয়, অর্থাৎ পরিমাপ করা যায়। অর্থাৎ সংখ্যাবাচকভাবে উপযোগকে আমরা ইন্টিগ্রেট করতে পারি। তো প্রথমে হলো প্রাথমিক উপযোগ। 1 নম্বর হচ্ছে প্রাথমিক উপযোগ। তাহলে দেখা যাচ্ছে প্রাথমিক উপযোগ বা ইনিশিয়াল ইউটিলিটি। ইনিশিয়াল ইউটিলিটি প্রাথমিক উপযোগ হচ্ছে কোন একটি দ্রব্যের প্রথম এক একক দ্রব্য ভোগ করার পরে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হয় প্রাথমিক উপযোগ। কোনো দ্রব্যের এক একক দ্রব্য ভোগ করার ফলে যে উপযোগ সৃষ্টি হয় সেটা হলো প্রাথমিক উপযোগ। দ্বিতীয়ত প্রান্তিক উপযোগ। বা মার্জিনাল ইউটিলিটি। প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি। প্রথমে যেটা আলোচনা করলাম তোমাদের, যে আসলে পরিমাপযোগ্য যে উপযোগটা আছে, যেটা সংখ্যাবাচক দিক থেকে পরিমাপ করা যায়, সেটা হলো প্রাথমিক উপযোগ বা ইনিশিয়াল ইউটিলিটি। সাপোজ মনে করো যে কোনো একটি দ্রব্য ভোগ করার ফলে 10 টাকা দিয়ে কোনো একটি দ্রব্য ক্রয় করে
দেখা গেল যে 15 টাকার সমান উপযোগ লাভ করা হলো। এই যে আমি ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা, আর উপযোগ যেটা আমি পেলাম তাকে আমি একটা সংখ্যাবাচক দিক দিয়ে আমি এখানে তোমাদের প্রকাশ করলাম, সেটা হচ্ছে 15 টাকার সমান উপযোগ লাভ করা হয়েছে। তাহলে এটা হলো প্রাথমিক উপযোগ বা ইনিশিয়াল ইউটিলিটি। তারপরে আমি এখন আলোচনা করতে চাচ্ছি সেটা হলো এই যে প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি। এই ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা উপযোগের ক্ষেত্রে। প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি একটি অর্থনীতির খুবই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি উপাদান। তো প্রান্তিক উপযোগ এই ধারণাটি তোমার অধ্যাপক মার্শাল এই ধারণাটির প্রবর্তক। তিনি প্রথমে এই ধারণাটি অর্থনীতিতে সংযোজন করেন 1890 সালে তিনি মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ এই কনসেপশনটা তিনি তিনি এটা সংযোজন করেন। তো প্রান্তিক উপযোগ হচ্ছে মোট উপযোগের যে একটা দ্রব্যের বিভিন্ন একক যখন বারবার ভোগ করা হয়, তো এই উপযোগগুলো যোগ করলে যে উপযোগ হয় সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ, সেটা হচ্ছে মোট উপযোগ। আর প্রান্তিক উপযোগ হলো কোনো একটি দ্রব্যের ক্ষুদ্র একটি অংশ ভোগ করার পরে পুনরায় যদি আরেকটি একক ভোগ করা হয়, এটাকে বলা হয় যে এই যে অতিরিক্ত একক যেটা ভোগ করা হলো এটা হচ্ছে প্রান্তিক উপযোগ। সাপোজ মনে করো যে কোনো একটি দ্রব্য ভোগ করার ফলে তার উপযোগ হলো 15 টাকার সমান, তার উপযোগ হলো। ওই একই দ্রব্য দ্বিতীয় পর্যায়ে আবার ভোগ করা হলো, দেখা গেল যে মোট উপযোগ হলো, এই ক্ষেত্রে উপযোগ হলো 25 টাকার সমান উপযোগ হলো। তাহলে দেখা যাচ্ছে উপযোগের পার্থক্য কত? 25 থেকে 15 বিয়োগ করলে যেটা হয় 10। এটা হচ্ছে প্রান্তিক উপযোগ। অর্থাৎ অতিরিক্ত একক দ্রব্য ভোগ করার ফলে যে অতিরিক্ত উপযোগ হয় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি। তাহলে আমি তোমাদেরকে উপযোগের যে ধারণা, কনসেপশন অফ ইউটিলিটি, তারপর প্রথমে তোমাদেরকে আলোচনা করেছি যে প্রাথমিক উপযোগ বা ইনিশিয়াল ইউটিলিটি, দ্বিতীয়ত বললাম প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি। এখন তোমাদের সামনে আরেকটি উপযোগ আছে, সেটা হলো মোট উপযোগ। আমি মোট উপযোগ তোমাদের সামনে আলোচনা করতে চাচ্ছি। তো আমি এতক্ষণ যাবত যে তোমাদের সামনে যে উপযোগের ধারণা তোমার আলোচনা করছি সেটা হলো এই, প্রথমে আমি তোমাদের বললাম যে প্রাথমিক উপযোগ বা ইনিশিয়াল ইউটিলিটি, তারপরে তোমাদের সামনে আমি আলোচনা করলাম প্রান্তিক উপযোগ। এই প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি, এখানে আরও কিছু বিষয় আছে। সেটা হলো আসলে প্রান্তিক উপযোগ বিভিন্ন রকম হতে পারে। প্রান্তিক উপযোগ এক নম্বর হচ্ছে ধনাত্মক হতে পারে বা পজিটিভ হতে পারে। ধনাত্মক প্রান্তিক উপযোগ। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে যে প্রান্তিক উপযোগের প্রথমত যেটা বললাম সেটা ধনাত্মক উপযোগ। ধনাত্মক উপযোগ কাকে বলে? ধনাত্মক উপযোগটা আসলে কী জিনিস? তো একটি দ্রব্য বারবার ভোগ করলে যে মোট উপযোগ হয়, যে এটা যোগ করলে যে হয় সেটা হলো মোট উপযোগ। এই মোট উপযোগ যদি বৃদ্ধি পায় তাহলে তখন প্রান্তিক উপযোগটা হবে ধনাত্মক। মোট উপযোগ, একটি দ্রব্য বারবার ভোগ করলে যদি মোট উপযোগ বৃদ্ধি পায় তখন প্রান্তিক উপযোগ হবে ধনাত্মক। তারপরে প্রান্তিক উপযোগ শূন্যও হতে পারে। প্রান্তিক উপযোগ শূন্য প্রান্তিক উপযোগ। মানে মোট প্রান্তিক উপযোগটা শুধু ধনাত্মক তো হতে পারে, তারপরে শূন্য হতে পারে। প্রান্তিক উপযোগটা শূন্য হতে পারে। অর্থাৎ মোট উপযোগ যখন সর্বোচ্চ অবস্থায় থাকবে, মোট একটা দ্রব্য বারবার ভোগ করলে একটা পর্যায়ে দেখা যাবে যে মোট উপযোগ একেবারে টপ লেভেলে সর্বোচ্চ পর্যায়ে গেছে, তখন প্রান্তিক উপযোগ হবে শূন্য। তাহলে প্রান্তিক উপযোগ প্রথমে বললাম যে ধনাত্মক হতে পারে, তারপরে শূন্য হতে পারে।
মোট উপযোগ যখন সর্বোচ্চ পর্যায়ে থাকবে তখন প্রান্তিক উপযোগ যদি আমরা সলিউশন করি, বের করি, তখন দেখবো যে প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়েছে। তাহলে মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ শূন্য। তারপরে মোট প্রান্তিক উপযোগ ঋণাত্মক হতে পারে। 3 নম্বর, ঋণাত্মক হতে পারে। ঋণাত্মক প্রান্তিক উপযোগ, ঋণাত্মক প্রান্তিক উপযোগ অর্থাৎ মোট প্রান্তিক উপযোগটা ধনাত্মক হতে পারে যখন মোট উপযোগ বারবার ভোগ করলে, যখন মোট উপযোগ অনবরত ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে তখন প্রান্তিক উপযোগ ধনাত্মক হয়ে থাকে। তারপরে মোট উপযোগ যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তখন প্রান্তিক উপযোগ শূন্য হয়। তারপরে প্রান্তিক উপযোগ যখন মোট উপযোগ যখন সর্বোচ্চ অবস্থা থেকে যখন নিচে নামতে শুরু করে, অর্থাৎ মোট উপযোগ যখন কমতে হ্রাস পেতে শুরু করে, মোট উপযোগ যখন হ্রাস পেতে শুরু করে, টোটাল ইউটিলিটি যখন হ্রাস পেতে শুরু করে, তখন প্রান্তিক উপযোগ বের করলে দেখা যাবে সেটা ঋণাত্মক হয়েছে। তাহলে মোট উপযোগ যখন বৃদ্ধি পায় তখন প্রান্তিক উপযোগ ধনাত্মক হয়ে থাকে। তার মোট উপযোগ যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তখন প্রান্তিক উপযোগ শূন্য হয়। তারপরে মোট উপযোগ যখন সর্বোচ্চ অবস্থা থেকে যখন হ্রাস পেতে থাকে তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে থাকে। সর্বোচ্চ অবস্থার পরে যদি ভোক্তা যদি দ্রব্য এরপরেও যদি সে ভোগ করে তখন দেখা যাবে যে মোট উপযোগ বৃদ্ধি না পেয়ে মোট উপযোগ বা সর্বোচ্চ অবস্থায় স্থির না থেকে মোট উপযোগ হ্রাস পাবে, তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হবে। তাহলে প্রান্তিক উপযোগের 3 অবস্থা হতে পারে। 1 নম্বর হচ্ছে প্রান্তিক উপযোগ ধনাত্মক হতে পারে, প্রান্তিক উপযোগ শূন্য হতে পারে, প্রান্তিক উপযোগ ঋণাত্মক হতে পারে। এগুলো সবগুলোই ডিপেন্ড করে হচ্ছে মোট উপযোগের উপরে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে প্রান্তিক উপযোগ এবং প্রান্তিক উপযোগের বিভিন্ন পর্যায়ে তোমাদের সামনে আলোচনা করলাম। এখন তোমাদের সামনে আমি যে পয়েন্টটা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো মোট উপযোগ। মোট উপযোগ তাহলে তোমাদের জানতে হবে, তোমরা জানতে পেরেছো যে ইনিশিয়াল উপযোগ, ইনিশিয়াল ইউটিলিটি বা প্রাথমিক উপযোগ, তারপর তোমাদের সামনে আলোচনা করা হলো প্রান্তিক উপযোগ এবং প্রান্তিক উপযোগের বিভিন্ন পর্যায়। তারপরে এখন তোমাদের সামনে 3 নম্বরে আমি আলোচনা করব হচ্ছে 3 নম্বর পয়েন্ট আলোচনা করব মোট উপযোগ। মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি। টোটাল ইউটিলিটি, টোটাল ইউটিলিটি। তাহলে মোট উপযোগ কাকে বলে? আমরা উপযোগ জানলাম, আমরা উপযোগের শ্রেণীবিভাগ জানলাম, তারপর আমরা কনসেপশন অফ ইউটিলিটি অর্থাৎ স্তরগত উপযোগ বা পরিমাপগত উপযোগের ক্ষেত্রে আমরা প্রাথমিক উপযোগ দেখলাম, তারপর আমরা প্রান্তিক উপযোগ সম্পর্কে আলোচনা করলাম। এখন হচ্ছে মোট উপযোগ। তাহলে ভোক্তা যখন একটা দ্রব্যের বিভিন্ন ইউনিট, যখন বারবার ভোগ করে তাহলে এইগুলোর সমষ্টি হচ্ছে মোট উপযোগ। একজন ভোক্তা যখন কোনো দ্রব্যের 2টা বা 3টা একের অধিক যখন ভোগ করে তখন যে উপযোগ হয় তার যোগফল হচ্ছে মোট উপযোগ। সাপোজ মনে করো যে প্রথমে ভোক্তা একটি কমলা লেবু সে ভোগ করলো, একটি কমলা লেবু খেলো, তা থেকে সে উপযোগ লাভ করলো 10 একক উপযোগ লাভ করলো। দ্বিতীয় পর্যায়ে সে ওই কমলা লেবু পুনরায় আবার ভোগ করলো, তো দেখা গেলো যে 8 একক উপযোগ লাভ করলো। তৃতীয় পর্যায়ে যে সে আবার পুনরায় ভোগ করলো 6 একক উপযোগ লাভ করলো। 6 একক। তাহলে দেখা যাচ্ছে যে এখানে টোটাল ইউটিলিটি TU হবে 10 আর 8 18 আর 6 24 একক। তাহলে এই হচ্ছে মোট উপযোগ। কোনো দ্রব্যের বিভিন্ন একক ভোগ করার পরে যে উপযোগগুলো হয় এই উপযোগের যোগফল হচ্ছে মোট উপযোগ। আমরা গাণিতিকভাবেও আমরা এটা দেখাতে পারি, অর্থাৎ টোটাল ইউটিলিটি TU, তার প্রথম দ্রব্যের কোনো দ্রব্যের
প্রথম একক থেকে যে সে উপযোগ লাভ করেছে সেটাকে আমরা মনে করি TU(x1), তারপরে দ্বিতীয় একক সে উপযোগ লাভ করেছে TU(x2), তৃতীয় একক থেকে উপযোগ লাভ করেছে TU(x3) এবং আপ টু TUN। তাহলে এটা হলো গাণিতিক একটি সূত্র মোট উপযোগের। তাহলে আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আমি যে উপযোগের যে বিষয়টি তোমাদের সামনে উপযোগের ধারণাটি আলোচনা করলাম। প্রথমত আমি উপযোগের যে সাধারণ যে সংজ্ঞা সেটা তোমাদের বলেছি যে শুধুমাত্র উপকারই, কোনো দ্রব্য ভোগ করলে যে উপকার পায় এটাকেই আসলে উপযোগ, অর্থনীতি উপযোগ বলে না। উপযোগ হচ্ছে দ্রব্য, কোনো দ্রব্য বা কোনো বস্তু ভোগ করার ফলে যে তার যে প্রয়োজন মেটে, যে চাহিদা মেটে, এটাকে বলা হয় তার উপযোগ। এরপর তোমাদের সামনে আমি কনসেপশন অফ ইউটিলিটি আলোচনা করেছি, অর্থাৎ উপযোগের ধারণা, অর্থাৎ স্তরগত বা পরিমাপযোগ্য উপযোগ। সেক্ষেত্রে তোমাদের সামনে আলোচনা করেছি যে প্রাথমিক উপযোগ বা ইনিশিয়াল ইউটিলিটি, দ্বিতীয় পর্যায়ে আলোচনা করেছি যে প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি, এবং তৃতীয় পর্যায়ে আলোচনা করেছি মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে আজকের এই পর্যন্ত ক্লাস নিয়ে আমি শেষ করতে চাচ্ছি। তো তোমাদেরকে পুনরায় শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। খুদা হাফেজ।